নির্লজ্জ ইতর লোক। কি সমস্যা তোমার? এভাবে কেউ কামড়ে দেয়? এভাবে কেউ জড়িয়ে ধরে? আমি আপনার ছাত্রী, আপনি সেটা ভুলে গেছেন? ছি ছি ছি। যা মনে করো। কি 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 করছেন স্যার? বেয়াদবি করেছো, তাই শাস্তি দেব। দেখুন স্যার, আমি কিন্তু এখন আপনার ছাত্রী নই। একটু আগেই তো বললে আমি তোমার টিচার, তুমি আমার স্টুডেন্ট। ছাড়ুন আমাকে। অঙ্ক স্যারের সাথে ঋতুর বিয়ে। বাবার মুখে কথাটা শুনে ঋতু চোখ বড় বড় করে তাকালো। বাবুল মিয়া তার বড় মেয়ে ঈশিতাকে বলেন, বুঝলি রে, খুব করে ধরেছে স্যারের মাটা। ঋতুরে নাকি তার খুব পছন্দ হয়েছে। তাছাড়া ভালো পরিবার, সোয়া সম্পত্তি আছে, আমি কি করে না করি। তাই কথা দিয়ে আসলাম স্যারের মারে। ঋতু চোখে সব অন্ধকার দেখলো। টাল সামলাতে ব্যর্থ হয়ে বেহুশ হয়ে পড়ে যেতে লাগলে ওর বড় বোন ঈশিতা এসে ওকে ধরল। উৎকণ্ঠিত হয়ে বলল, বাবা, পরে কথা বলো, আগে পানি আনো। ঋতুর চোখে মুখে পানি ছিটে দিতে হবে। বাবুল মিয়া রান্নাঘর থেকে পানি এনে ঋতুর মুখে ছিটা দিতে দিতে ভীতু কণ্ঠে রাখলেন, ঋতু, আম্মা ওঠ, কি হলো তোর? ও মা। চোখে মুখে পানি ছিটা পেতেই ঋতু উঠে বসলো। বাবার দিকে তাকিয়ে বলল, আমি বিয়ে করব না বাবা। এইসব কইলে কি চলে মা? মাইয়া মানুষের বিয়া করতেই হয়। আমি করব না, তোমার সাথেই থাকবো। আমি বাপ হইয়া ঠিকঠাক তো করে ভালো মন্দ কিছু দিতে পারি না, কিন্তু ওইখানে তুই সব পাবি, সুখী হবি। তাই বলে তুমি আমার বিয়ে ঠিক করবে অঙ্ক স্যারের সাথে? তাতে কি হইছে রে মা? ঋতু কাঁদো কাঁদো হয়ে বলল। আমি অঙ্কে ফেল করেছিলাম বাবা, তুমি ভুলে গেছো? ঈশিতা দাঁত বের করে হাসলো। ফেল করছিস তো কি হয়েছে, এইসব কোনো ব্যাপার না। আমিও তো ইংরেজিতে ফেল মারতাম, তাই বলে কি আমার বিয়ে করিনি? আমার লাজ লজ্জা আছে, আমি পারবো না, মরে গেলেও না। বাবুল মিয়া জিভে কামড় দিলেন। আরে বিষয়টা একদমই তার মাথায় ছিল না। ঋতু বরাবরই অঙ্কতে কাঁচা। গত পরীক্ষায়ও হায়ার ম্যাথে ফেল করেছে 30 পেয়ে। সেই সময় কলেজ থেকে গার্ডিয়ান কল পেয়ে বাবুল মিয়া প্যারেন্টস মিটিংয়ে গিয়েছিলেন। সেখানেই দেখা হয়েছিল ঋতুর কলেজের ম্যাথের গেস্ট টিচার ইফাত আনিসুরের সাথে। কম বয়সী ছেলে, চোখা নাক, সুন্দর চোয়াল, লম্বা ফর্সাই সৌন্দর্যে সব কিছুতে 10-এ 10। এমন সুদর্শন ছেলে তিনি খুব কমই দেখেছেন। বাবুল মিয়া এবার ছলছল ভেজা চোখে মেয়ের দিকে তাকালেন। অপরাধী সুরে বললেন, বিয়েতে রাজি এই মুখে আমি কথা দিয়ে ফালাইছি। ঋতু থমকে গেল। এক মুহূর্ত পরেই আর্ত সুরে চেঁচালো, স্যার রাজি হলো কিভাবে? ছি, আমি তার স্টুডেন্ট। বাবুল মিয়া উঠে চলে যেতে যেতে বললেন, এইটা বিয়ান সাহেবা দেখবো। বাহ, এর মধ্যেই বেআইন সাহেবা। ঋতুর চোখ ভিজে কান্না এলো। অঙ্গ স্যার যে এই বিষয়ে কিছুই জানে না সেটাও বুঝলো। স্যার জানলে নিশ্চয়ই এই সম্বন্ধে রাজি হবে না ঋতুর বিশ্বাস। অত বড় মানুষটা ওর মতো গরিব ঘরের ফিল্টুসকে বিয়ে করতে বইয়ে গেছে। এইটুকু ভরসা ঋতুর আছে। বাবা যে ঋতুর কথা শুনবে না তা না, নিজের মর্জি মতোই চলবেন ঋতু বেশ জানে। মা মরা 2 মেয়ে নিয়ে বাবুল মিয়ার টানাপোড়েনের সংসার। পানের ব্যবসা করে যে কটা টাকা পান তা দিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হয়। এসএসসিতে ইংরেজিতে ফেল করায় বড় মেয়ে ঈশিতাকে বিয়ে দিয়ে দিয়েছিলেন। তবে যার তার কাছে নয়, খুঁজে খুঁজে পয়সাওয়ালা পরিবারের সম্বন্ধ করেছেন। ইংরেজিকে জমের মতো ভয় পাওয়া ঈশিতাকে তুলে দিয়েছিলেন ইংলিশ টিচারের কাছে। ঈশিতার কোনো কথাই তখন তিনি শোনেননি। সেবার বোনের বিয়েতে ঋতু বেশ আনন্দ করেছিল। আয়েশ করে পোলাও মাংস খেয়েছিল। ঈশিতা কাঁদতে কাঁদতে বিদায় নেওয়ার সময় ঋতুর সাথে কথাই বলেনি। এরপর ঋতু বাড়ি এলে বোনকে এভাবে খেপাতো, ইংলিশ টিচারের কিনা বউ কিনা ইংলিশে ফেল করা ছাত্রী, ইয়াক! লোকে কি বলবে রে আপু? ঈশিতা যদিও বিবাহিত জীবনে খুব সুখী, তবুও বোনের খোঁচা শুনে তার তখন রাগ নিয়ে বলতো, তোর কপালেও আমার মতো দুর্গতি আছে, দেখা নিস। বড় বোনের অভিশাপ মিলে গেল ঋতুর সাথে। ওর আর কিছুই করার নেই। বাবার কথার অবাধ্য হলে বাবা ভীষণ কষ্ট পাবে, যেটা স্বপ্নেও ভাবতে পারে না ঋতু। মা মারা যাওয়ার পর মানুষটা বিয়ে করেনি আর। একা হাতে ছোট 2 মেয়েকে বড় করেছেন। নিজে না খাইয়ে তাদের খাইয়েছেন, তাই বাবার কথা পারতপক্ষে অমান্য করে না ওরা 2 বোন। সপ্তাহ 3 আগে বাবার সাথে ঋতু গিয়েছিল কাঁচা বাজারে। সেখানেই হঠাৎ দেখা হয়েছিল অঙ্ক স্যার আর তার মায়ের সাথে। বাবুল মিয়া সরল সোজা মানুষ। সেদিন গিয়েছিলেন তাদের ভালো মন্দ জিজ্ঞেস করতে। স্যারের মা নাজিয়া ইসলাম ঋতুকেই বারবার দেখছিল। ভদ্রমহিলার চেহারা, সুরত, চিন্তাধারা বেশ প্রখর ছিল। ভালোই লেগেছিল ওর, কিন্তু মহিলা যে এতদূর যাবে এত কিছু তো মনে হয়নি। ঋতু তাই বিষাদগ্রস্ত হয়ে বসে রইল। অঙ্ক স্যারকে বিয়ে, যে তার ফেল মারার সব ঘটনা জানে।
কলেজ পড়ুয়া এত বড় মেয়েকে অঙ্ক না পারার অপরাধে ক্লাসে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখে। একটু ভুলচুক করলেই যে অপমান করে। ঋতু, যার সব শাস্তি মুখ বুঝে সহ্য করে, সেই স্যারকে বিয়ে স্বপ্নেও অসম্ভব। ঋতু কটা দিন তককে তককে রইল, মনে মনে দোয়া করতে লাগলো বিয়েটা যাতে না হয়, স্যার যাতে রাজি না হন। ঋতুর দোয়া কবুল হলো। দুদিন পর বাবুল মিয়া এসে জানালেন অঙ্ক স্যার রাজি না, বিয়েটা হচ্ছে না। শুনে তো ঋতু আনন্দে আটখানা হয়ে গেল। খুশিতে না নাচতে ইচ্ছে করলো। 2 রাকাত নফল নামাজ পড়ে শুকরিয়া আদায় করলো। প্রাণ ভরে নিঃশ্বাস নিল। ঘন্টা লাগিয়ে গোসল করলো, মাথায় শ্যাম্পু করলো, পেট ভরে ভাত খেলো। এরপর মনের সুখে ঘুমাতে গেল। অন্য দিনের তুলনায় সেই রাতে ওর খুব ভালো ঘুমও হলো। কিন্তু পরদিন সকালে ওর ঘুম ভাঙলো হইচই শুনে। বিরক্ত হয়ে ঘরের বাইরে আসতেই দেখতে পেল ওর 2 ফুপু, এক খালা আর মামারা তাদের স্বামী সন্তান নিয়ে বাড়িতে হাজির। তারা উঠোনে বসে মহা আনন্দে মাছ মাংস কাটছেন। সেই সাথে হাসাহাসিও চলছে পুরো দস্তুর। ঋতু ঈশিতাকে কোথাও দেখতে পেল না। মেহমানদের চোখে ফাঁকি দিয়ে রান্নাঘরে এসে দেখল ঈশিতা মশলা বাটছে। চোখে মুখে ঘাম, ক্লান্তি। ঋতুকে দেখেই তার স্বরে চেঁচালো, কয়টা বাজে খেয়াল আছে? নবাবজাতি হইছস? শ্বশুর বাড়িতে আমার নবাবজাতিগিরি করলে লাথি মাইরা বাইর করে দিব। ঋতু বিরক্ত গলায় বলল, রাখো তোমার ফালতু কথা। বাড়িতে এত মেহমান কেন? কাহিনী কি? ওদের ভাইয়ের বাড়ি, ইচ্ছে হইছে তাই আইছে। তোর কি? তাই বলে এত সকালে? ঈশিতা মশলা বাটতে বাটতেই বলল। কেন, তোর ঘুমে ডিস্টার্ব হইছে? নবাবজারি। ঋতু রাগী গলায় বলল, আমি কি তাই বলেছি? তুমি অহেতুক কানের কাছে ঘ্যান ঘ্যান না কইরা গিয়ে গোসলটা দে। হাত মুখ ধুস নাই, খাচ্চর মাইয়া। সরি, তোর জামাই তো সামনে দরজা দিয়ে বাড়িতে ঢুইকে এই পেছনের দরজা দিয়ে বাইর করে দিব। ঋতু অসহ্য হয়ে রান্নাঘর থেকে বেরিয়ে এলো। বেরোতেই বড় ফুফুর সামনে পড়ে গেল। বড় ফুফু ওকে ধরেই একটা চিৎকার দিয়ে বললেন, তোর ঘুম ভাঙছে তাইলে? আমরা তো সেই ভোরে আইসা বইসা আছি, তোর কোনো খোঁজ নাই। ঋতু কিছুটা অপ্রস্তুত হেসে বলল। হঠাৎ আমার খোঁজ কেন? বড় ফুফু হেসে বললেন, তোর বাপে জরুরি তলব করলো কাল রাইতে, বলল আইজ আইতে হইব তোদের। বলি এমনে হঠাৎ কেউ মাইয়া বিয়া দেয়? তোর ফুফা তো শুই নাই অবাক। ঋতু ভ্রু কুঁচকাল। বিয়ে মানে? কার বিয়ে? তোর বিয়া কেন, তুই জানোস না? ঋতু হতভম্ব হয়ে গেল। মানে? বড় ফুফু হাই হাই করে মাথায় হাত দিয়ে বসে পড়লেন। আমা গড়ে না হয় জানাই নাই, তাই বইলা নিজের মাইয়ারেও জানাইবো না? ঋতুর 2 চোখ অন্ধকার দিকে দেখলো। ঢলে পড়ে যেতে যেতে বলল, আমাকে ধরো ফুপি। ঋতু যখন সম্বিত ফিরল দেখলো ওকে ঘিরে সবাই দাঁড়িয়ে আছে। ঈশিতা ওকে ধমক দিয়ে বলল, বিয়ের কথা শুনলে কেউ ফিট খায় যায় না? টুইক্কা মাইয়া। বাবুল মিয়া এসে ঋতুর মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, তুই কষ্ট পাবি তাই জানাই নাই মা। ভাবছিলাম একেবারে বিয়ের আসরেই জানাবো, তাহলে যদি একটু কষ্ট কম পাস। খালা ফুফুরা সব চুপ করে রইল। কেউ টু শব্দও করলো না। ঋতু ধীরে সুস্থে উঠে বসলো। বাবার মুখের দিকে তাকিয়ে বলল, আমার কষ্ট নিয়ে তোমার এত চিন্তা, এত ভাবো আমাকে নিয়ে, অথচ আমার জীবনটা নিয়ে তোমরা ছিনিমিনি খেলছো। সবকিছু মজা মনে হচ্ছে তোমাদের? বাবুল মিয়া মেয়ের প্রশ্নের জবাব দিলেন না। ঋতু চিৎকার করলো, চুপ করে আছো কেন? তুমি আপু সব জানতে, তাই না? আমাকে কাল তাহলে মিথ্যে বললে কেন? আমি কি না করেছিলাম তোমাদের? বাবুল মিয়া কাচুমাচু করে বললেন, তুই নাওয়া খাওয়া ভুলে কষ্ট পাচ্ছিলি তাই। তাই আমাকে মিথ্যে বলবে? তাও আবার বিয়ের মতো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে। আমরা মিথ্যে বলতে চাইনি। তুই বিয়ে করতে চাস না শোনে জামাই বাবাজি বলল তোকে আগেই জানানোর দরকার নেই, ঠিক সময় জানলেই চলবে। ঋতু চমকে উঠল। কি? ঈশিতাও মাথা নাড়ালো। জামাই বলল, বইলেই তোরে জানাই নাই। ঋতু ফুঁসে উঠল। তো পাত্রটা কে? অঙ্কুশ স্যার? বাবুল মিয়া আর ঈশিতা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে ঋতু সব বুঝে গেল। এই অঙ্ক স্যার এমন হাড় বজ্জাত আগে তো টের পাইনি। এতদিন জানতো লোকটা অঙ্ক পড়ায়, কিন্তু অঙ্ক পড়ানোর সাথে সাথে বাটপাড়ি আর লোক ঠকিয়ে কার্য আদায়ের ব্যবসাও যে করে তা তো জানতো না। ছি, ঋতু তাকে বুঝতার ব্যক্তিত্ব সম্পন্ন লোক ভেবেছিল। এই তার নমুনা? শিক্ষক হয়ে ছাত্রীর দিকে নজর, ছাত্রীকে বিয়ে করতে ঠকবাজির আশ্রয় নেওয়া, লুচু লোক। ঋতু শক্ত গম্ভীর হয়ে বসে রইল। এতদিন অনেক সম্মান দেখিয়েছে, তার সব অন্যায় মুখ বুঝে মেনে নিয়েছে। আর না, কিছুতেই না। বিয়ে করতে চাইতো ওকে, করুক বিয়ে। বিয়ের পরই একে সে উচিত শিক্ষা দেবে।
ইফাত আনিসুরকে দেখে নেবে এই অঙ্কে ফেল মারা ঋতু। ঋতু ভেবেছিল ফোনে একবার কথা বলবে অঙ্ক স্যারের সাথে, কেন ওর সাথে এমন একটা মিথ্যা বললো তা জানতে চাইবে, কিন্তু বাবুল মিয়া দিলেন না। তার এক কথা, ভদ্রবাড়ির মেয়েরা বিয়ের আগে বড়ের সাথে কথাবার্তা বলে না। ঋতু বাবার নাটক বেশ বুঝতে পারল, ও আর কথা বাড়ালো না এই বিষয়ে। বাবা যা চাইছে তাই হোক। তবে বিয়ে নিয়ে বাড়িতে ছোটোখাটো একটা হাঙ্গামা হয়ে গেল। খালা ফুফুরা সবাই বাবুল মিয়া আর ঈশিতার কাণ্ডে বেশ রাগ করলো, তবুও ভাইয়ের সিদ্ধান্ত বলে কথা। কেউ প্রতিবাদ করে তেমন সুবিধা করতে পারেনি, সবাই মুখ ভার করে বিয়ের কাজকর্মে হাত লাগালো। ঋতু তাদের কত আদরের, অথচ বিয়েটা হচ্ছে কিনা ওরই অমতে। বিকেলের দিকে বরপক্ষ আসার কথা, কাজিনসরা মিলে ঋতুকে বউ সাজিয়ে দিল। ফর্সা গায়ে লাল বেনারসি তোকে অপসরির মতো সুন্দর দেখাচ্ছিল, কিন্তু বউ সাজার পর ঋতুর এত অসহ্য লাগছিল, ও ইচ্ছে করেই বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল। ঠিক কতক্ষণ ঘুমিয়েছিল ঋতু জানে না। ছোট ফুফুর মেয়ে মুনি এসে জানালো অঙ্ক স্যার এসে গেছে, সাথে তার কাজিন বন্ধুদেরও নিয়ে এসেছে। ঋতু যার পরনাই হতবাক হলো। ভেবেছিল ঘরোয়াভাবে বিয়ে যখন, হয়তো হাতে গোনা 4-5 জন মানুষ আসবে, তাই বলে কাজিন বন্ধু বান্ধবও নিয়ে আসবে। ওরা কি ঘরোয়া বিয়ের সংজ্ঞা ভুলে গেছে? বিয়ে করতে এসেছে এক পল্টন হাবাতে নিয়ে। এই দুর্মূল্যের বাজারে বাবা ঠিকঠাক আপ্যায়ন করতে পারবে এদের? স্যারের প্রতি অকারণেই ওর রাগটা অকারণেই চক্রবৃদ্ধি আকারে বাড়তেই থাকলো। একটু পরেই বড় ফুফু ঘরে ঢুকতে ঢুকতে বললেন, ঋতু রে, তোর জামাই তো ভারী সুন্দর। ঋতু শক্ত হয়ে বসে রইল। ফুফু ওর পাশে বসে বকবক শুরু করলেন। তোর জামাই তো এক আচানক কাম করছে। বড় ফুফুর চোখ চকচক করছে আনন্দে। ঋতু কৌতূহলী হওয়ার ভান করে জানতে চাইল, কি? খাওনে শর্ট পড়ছে দেখা নিজেই রেস্টুরেন্টে অর্ডার দিয়া সব ব্যবস্থা করে ফেলাইছে। ঋতু ভুকুচকে ফেলল। খাবারের ব্যবস্থা করেছে মানে? এগুলো করে কি বোঝাতে যাচ্ছে? মুখোশধারী শয়তানটা হাত করা হচ্ছে ওর বাড়ির মানুষগুলোকে। ছি! ঋতু ক্ষোভ নিয়ে বলল, সঙ্গে করে ওরা এতগুলো লোক নিয়ে এলে খাবারের তো কম পড়বেই। বড় ফুফু মেজাজ খারাপ করে বললেন, আরে ভাই জানে নাকি নিজেই বলছে ছোট মাইয়ার বিয়া দিতেছে ছোটখাটো আয়োজনে, বরপক্ষের 50 জন তো খাওয়াইবই। কিন্তু তোর শ্বশুরবাড়ির কেউ রাজি ছিল না, ওরা চাইছিল ঘরের মানুষরাই আইসা বউ নিয়ে যাইব। তোর বাপের বাড়াবাড়ির কারণে পরে আমাগো 2 বাড়ির মিলাইয়া 35 জনের আয়োজন করা হয়েছিল। কিন্তু তোর ফুপা, খালু, মামা আর শর্তা কর্তা রাক্ষসরা মিলাইয়া সব খাবার সাবার কইরা 10 জনের খাওয়ানে টান ফালাইছে। লজ্জার কথা হইল, এইসব আবার কেমনে জানি নতুন জামাইয়ের কানে গেছে। তোর বাপরে সে আর কিছু করতে দেয় নাই, সে নিজেই আবার সব রেস্টুরেন্টে অর্ডার করছে। আহারে, বিয়া করতো আইসা বেচারা কত হেনস্থার শিকার। এর পরেও মুখের টাইন্না হাসি ধইরা রাখছে। ঋতু চোখ বড় বড় করে ফেলল। বড় ফুফু গদগদ কণ্ঠে বললেন, ঋতু মারে, তোর জামাইয়ের ভাগ্য খুবই ভালা, সুখী হবি তুই। আমার মতো কিপটা লাদামার্কা জামাই পাস নাই, পাইছস একটা বেটার বেটা, খরুচ্চা পোলা। বড় ফুফুর চোখ ছলছল করে উঠল। ঋতু দীর্ঘশ্বাস ফেলল। এই ঠকবাজ অঙ্ক স্যারটা আবার হিপনোটিজমও জানে নাকি? যে ফুফুটা কয়েক ঘন্টা আগেও চিল্লাচিল্লি করে বলছিল অঙ্ক স্যারের পাছায় লাথি মেরে বের করে দেবে, সে ফুফুর সুর এভাবে পাল্টে গেল? এমনও হয়? ওকে বোঝারও আর কেউ রইল না। ঋতুর গলা ধরে এলো। অতি সন্তর্পণে ও কান্না আটকালো। বিয়ে পড়ানোর সময় ঋতুকে ঘিরে ধরলো ইফাদের বড় বোন ইফতি, কাজিন আর তাদের বাচ্চা কাচ্চারা। বাচ্চাগুলো মামি মামি বলে হৈ হৈ জুড়ে দিল। বাকিরা সবাই ওর সৌন্দর্য দেখে প্রশংসায় মত্ত হলো। ঋতুর কান ঝালাপালা করতে লাগলো সবার বকবকানিতে। কাজী নিজের বয়ান শেষ করে ওকে কবুল বলতে বলতেই ঋতু অসহায় মুখ করে বোনের দিকে তাকালো। ঈশিতা ওর পেটে খোঁচা দিয়ে বলল, মুখ শুকনা করে বৈশা না থেকে কবুল বইলে উদ্ধার কর। আপু, তুমি এত নিষ্ঠুর। ঈশিতা দুর্বৃত্ত হেসে বলল, আমার বিয়ে তো আমি কান্নাকাটি করছিলাম, তখন তুই কি ব্যবহার করছিলি মনে আছে? এর পরেও যে আমি তোর পাশে আছি এটাই তোর ভাগ্য। আপু, ঈশিতা এবার বিরক্ত হলো। নাটক না করে তাড়াতাড়ি কবুল কর। তোর দুলাভাইয়ের পাঞ্জাবিতে কে জানি বোরহানি ফালাই দিছে, বেচারা রাগ করে এখানে কিছুই খায় নাই। সেই দিকটাও তো দেখতে হইব নাকি আমার? নে বল। স্বামীর জন্য এত দরদ? এদিকে ছোট বোনের জীবন নিয়ে মজার খেলা। ঋতুর রাগে দুঃখে একসাথে 3 বার কবুল বলে দিল। কাজী সাহেব আলহামদুলিল্লাহ বিয়ে সম্পূর্ণ বলে দোয়া পাঠ করে সবাইকে নিয়ে বেরিয়ে গেলেন। এদিকে কবুল বলার পর ঋতু কতক্ষণ থম মেরে বসে রইল। অঙ্ক স্যার এখন তার বর ভেবেই কান্না পেল।
এক সময় এই লোকটার কাছে কত ভাবেই না অপমানিত হতে হয়েছে তাকে, আর আজ তার স্ত্রী হিসেবেই কাগজে স্বাক্ষর করতে হলো। এসব ভেবে ও যখন ঘরে বসে ফুঁসছিল তখনই ঈশিতা আর মুনি এসে বরকনের কাপড় ছবি তোলার জন্য ওকে এসে জোর করে বসার ঘরে নিয়ে গেল। বরকনের সাজে দুজনের প্রথম দেখা হলো তখনই। মুনি গিয়ে ওকে বসিয়ে দিল ইফাদের পাশে। ঋতু আড়ষ্ট বোধ করলো, আর চোখে তাকিয়ে দেখলো ঠকবাসটা সাদা পাজামা পাঞ্জাবি পরে একদম ফাটিয়ে দেওয়া লুক নিয়ে বিয়ে করতে এসেছে। ঋতু অভিভূত হতে গিয়েও নিজেকে সামলে নিল। ইফাত ওকে দেখে সৌজন্যমূলকভাবে তাকালো, এমন একটা ভান করলো যেন ওদের এই প্রথম দেখা হয়েছে। ঋতুর রাগে গা পিত্তি চলে গেল, কিন্তু ভেতরের আগুনটা দুমড়ে মুচড়ে নিজের ভেতরেই জ্বালিয়ে রাখলো। ইফাত ওকে এরকম উসখুস করতে দেখে এক ফাঁকে জিজ্ঞেস করলো। টয়লেট যাবে ঋতু? ঋতু এমনিতেই রেগেছিল, আচমকা এই কথা শুনে ওর মুখ খা হয়ে গেল। থতমত খেয়ে বলল, মানে? যেভাবে হাতের ছাল চামড়া ওঠাচ্ছ ভাবলাম বুঝি। ঋতুর চোখ মুখ লাল হয়ে গেল রাগে। মজা করছে ওর সাথে? এই লোকের সাথে কি ওর মজা সম্পর্ক? ইফাত আবারও নিচু স্বরে জিজ্ঞেস করলো। তোমাকে মিথ্যে বলে বিয়ে করে নেওয়ায় তুমি কি চমকে গেছো? ঋতু আকাশ বাতাস কাঁপিয়ে বলতে ইচ্ছে করলো, আমি এতটাই চমকে গেছি যে তোর জীবনটা কিভাবে তেজপাতা বানিয়ে তরকারিতে দেব সেই মতলব করছি। কিন্তু ও নিজেকে সংযত করলো। ছবি তোলার সময় ইফাত ওকে মুগ্ধ গলায় বলল। তোমাকে খুব সুন্দর লাগছে ঋতু। ঋতু মনে মনে বলল। এই তো লোভে পড়েছিস শালা। বিদায়ের সময় দুই ফুপু মিলে ঋতুর গলা জড়িয়ে বিলাপ করে কান্নাকাটি শুরু করলো। ঋতু ভরকে গেল। ও ঠিক করেছিল কাঁদবে না, কিন্তু ফুফুদের সান্ত্বনা দিতে গিয়ে একসময় নিজেও কেঁদে ফেললো। ঈশিতা আঁচলে চোখ মুছতে মুছতে বলল, তোর সাজগোজ নষ্ট হয়ে যাবে, আর কাঁদিস না পাগলি। আপু আমি যাব না। খালা বললেন। ঋতু কাঁদতে কাঁদতে বলল, যাব না, মরে গেলেও না, আমি নিজের বাড়িতেই থাকবো। দেখি কে আমায় নিয়ে যায়। ইফাত এসে ওর হাত শক্ত করে ধরে শক্ত গলায় বলল, বিয়ে করেছি কি বউকে রেখে যেতে? নো ওয়ে, এক্ষুনি বউ নিয়ে যাব আমি। ঋতু ওর হাত ছাড়িয়ে এবার আরো জোরে কাঁদতে লাগলো। যাব না আমি কোথাও, আমি বাবার কাছে থাকবো। বাবা কোথায়? আপু বাবাকে ডাকো। বাবুল মিয়া মেহমানদের নিয়ে ভীষণ ব্যস্ত। বিয়ে কাঁদছে, শ্বশুরবাড়ি যেতে চাইছে না শুনে তিনি হন্তদন্ত হয়ে ছুটে এলেন। ঋতু বাবার গলা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, তুমি ওদের যেতে বলো বাবা, আমি কিন্তু তোমাকে ছেড়ে যাব না, কিছুতেই না। বাবুল মিয়ার বুকের ভেতরে যন্ত্রণা হচ্ছে। সেদিনের এক রত্তি মেয়ে, আজ তার বিয়েও হয়ে গেল। তিনি অসহায় চোখে ইফাদের দিকে তাকালেন। কিছু একটা বলতে যাবে তার আগে ইফাত ঋতুকে পাজা কোলা করে তুলে নিল। ঋতু আচমকা এরকম কাণ্ডে ভয় পেয়ে ইফাদের পাঞ্জাবির কলার শক্ত করে ধরে চোখ বুঝে ফেলল। পরক্ষণে চোখ খুলতেই কোলে তোলার ব্যাপারটা বোধগম্য হতেই হাত পা ছুড়াছুড়ি করতে লাগলো। ইফাত ওর কাছে তেমন পাত্তা না দিয়ে বাবুল মিয়ার উদ্দেশ্যে বলল, সরি, বউ রেখে যেতে পারছি না, তবে চিন্তা করবেন না, আপনার মেয়েকে আমি সুখে রাখব। দোয়া করবেন আমাদের জন্য। আসছি আঙ্কেল। বাবুল মিয়া দীর্ঘশ্বাস ফেললেন। মেয়ে এখন অন্য বাড়ির বউ, তার এখানে আর কিছুই বলার নেই। ইফাত ঋতুকে ওভাবে নিয়েই গাড়িতে বসলো। বাড়ির সবাই ওদেরকে বিদায় দিল। ড্রাইভার গাড়ি স্টার্ট করলো। তবে কিছু দূর যেতেই উন্নয়নের শহরে জ্যামে আটকা পড়লো ওদের গাড়ি। ঋতু কষ্টে দুঃখে তখনও হাপুস নয়নে কাঁদছে। সাজগোজের বেহাল দশা, কাজল লেপটে গেছে চোখের নিম্নাংশে। ইফাত ওকে সান্ত্বনামূলক কিছু বলতে যাবে, এর মধ্যেই ঋতু নিজের নখ বসিয়ে দিল ওর হাতে। ইফাত ব্যথা পেলেও চুপচাপ হাত সরিয়ে নিল। এরপর ঋতুর একদম কাছে গিয়ে ওর চোখে পানি মুছিয়ে দিতে দিতে স্বাভাবিক গলায় বলল, এভাবে কাঁদলে প্রেমে পড়ে যাব তো। তখন তোমার গালে ঠোঁটে চুমু খেয়ে বসলেও তুমি কিন্তু কিছু বলতে পারবে না। সাথে সাথে ঋতুর চোখ বড় বড় হয়ে গেল। কান্নাকাটি কমে গেল। বউ বানিয়ে শান্তি হয়নি, এখন ওর সাথে লুচ্চামি করার হুমকি দিচ্ছে। এই অঙ্ক স্যার, ছি! ঋতুর কাছে জীবনটা বাংলা সিনেমার ন্যায় মনে হচ্ছে। ওর সাথে সব অদ্ভুত ঘটনা ঘটছে। অঙ্ক স্যারকে অপরিচিত লাগছে। লোকটা এমন সব কথা বলছে যে তার বেফাস কথাবার্তায় ঋতুর মনের ভেতর অবর্ণনীয় লজ্জা আর ভয়ের সঞ্চার হয়েছে। বাকি পথটুকু তাই আর কান্নাকাটি করলো না ঋতু। তবে মনে মনে ঠিক করলো, এতদিন অঙ্ক স্যার ভেবে যে লোকটাকে সম্মান করত, যার শাসন বারণ নির্দ্বিধায় মেনে নিত, লোক বিয়ে করবে না বলেও পরদিন ঠ্যাং ঠ্যাং করে বিয়ে করতে চলে আসে, সেই লোকটাকে আজ থেকে নিজের শিক্ষক হিসেবে ভুলেও সম্মান করবে না সে। এইসব ভাবনায় নিজের মনকে স্থির করে বিয়ের ধকলে ক্লান্ত শরীরটা নিয়ে সিটে হেলান দিয়ে বসে চোখ বুঝে রইল ঋতু।
ইফাত আর চোখে তাকালো পরপর কয়েকবার। কান্নাকাটি করে কাজল লেপ্টে ফেলা নববধূর চুলগুলো বাতাসে উড়াউড়ি করছে। মুখ খানিতে অন্যরকম এক সৌন্দর্য ভর করছে। দেখতে ভালোই লাগছে। ইফাত মৃদু হাসল। কখনো ভাবতেই পারেনি এই মেয়েটা একদিন তার বউ হবে। মায়ের পছন্দের সাথে নিজের পছন্দ মিলে যাবে। ইফাদের মন বসন্ত বাতাসের ন্যায় উৎফুল্ল হয়ে আছে। মেয়েটার গাল ছুঁয়ে দিতে ইচ্ছে করছে। প্রেম নাকি ভালোবাসা জানে না, তবে মেয়েটার মুখের দিকে যতবার তাকাচ্ছে ততবারই ওর বুকের ভেতরটা আশ্চর্যভাবে কেঁপে উঠছে নতুন এক অনুভূতির জোয়ারে, যেমনটা আগে কখনো হয়নি। ইফাত বুকের বাঁ পাশে হাত দিয়ে বসে রইল। গাড়ির মিউজিক সিস্টেমে তখন রবীন্দ্রসঙ্গীত বাজছে। তোমায় গান শোনাবো ওগো ঘুম ভাঙানিয়া। ঋতু ঘুমিয়ে পড়েছিল। ভরাট কণ্ঠস্বরের একটি ডাকে ওর ঘুম কেটেছে। বিরক্ত ভঙ্গিতে চোখ জোড়া খুলতেই মুখের উপর ঝুঁকে থাকা মানুষটাকে দেখে চমকালো ভীষণ। ইফাত ভ্রুকুচকে তাকিয়ে আছে। ওকে চোখ মেলতে দেখতেই গালে টোকা মেরে বলল। ঘুম ভাঙলো তবে? ঋতু নিজের হকচকিত ভাব কাটিয়ে বলে ফেলল। পৌঁছে গেছি। ইফাত গাড়ি থেকে নামতে নামতে মৃদু হেসে বলল। জি ম্যাম, আপনি এখন আপনার স্বামীর বাড়ির সামনে আছেন, নামুন। ঋতু আড়ষ্ট বোধ করলো। কিছু বলতে যাবে তার আগেই হৈ হৈ রব শোনা গেল। গাড়ি থেকে নামতেই ইফাদের কাজিনসরা এসে ঋতুকে দুপাশে ধরে নিয়ে গেল। ভেতর থেকে চেঁচামেচি শোনা যাচ্ছে। দরজার সামনে ঋতু নিজের শাশুড়ি নাজিয়া ইসলামকে দেখতে পেল। মহিলা সবুজ রঙের কাতান শাড়ি পরে হাসি মুখে দাঁড়িয়ে আছে। ঋতুর চোখ ধাঁধিয়ে গেল শাশুড়ির সৌন্দর্য দেখে। ফর্সা গায়ে কি ভীষণ মানিয়েছে তাকে শাড়িটা, অথচ কেউ দেখলে বলবেই না এই মহিলার এত বড় বড় ছেলে মেয়ে আছে। নাজিয়া ইসলাম ইফাত আর ঋতুকে বরণ করে ঘরে তুললেন। এরপর ঋতুকে নিয়ে যাওয়া হলো বসার ঘরে। ইফাতও আসছিল, কিন্তু তখনই ওর ফোন বেজে উঠতেই কল রিসিভ করে ও অন্যদিকে চলে গেল। বসার ঘরে কোলাহল, আড্ডা চলছে ঋতুকে ঘিরে। দাদি শাশুড়ি, ফুফু শাশুড়ি সবাই একে একে বউ দেখতে আসছে। হাসি ঠাট্টা চলছে। নতুন বউ এসেছে তাই নিয়ে বাড়ির মানুষজনের মাতামাতির শেষ নেই। এর মধ্যে ঋতু জানতে পারল ওর শ্বশুরবাড়ির সদস্য সংখ্যা অনেক। 3 চাচা শ্বশুর ও তাদের সন্তান, সবাইকে নিয়ে বিশাল এক যৌথ পরিবার। ঋতু ছোটবেলা থেকে বাবা বোনের ছায়ায় বেড়ে উঠেছে। ওদের 3 জনের সংসারে অভাব থাকলেও কখনো ঝামেলা ছিল না। ও ভাবতে লাগলো এত বড় পরিবারের সঙ্গে খাপ খাওয়াতে পারবে কিনা। হইচই চেঁচামেচি শুনে ওর নিজেকে অসহায় লাগছিল। ওর পরিচিত কেউই এখানে নেই। একটু পরেই ভেজা চুলে একটা ট্রাউজার আর টি শার্ট পরে ইফাত এসে বসার ঘরে সবার সামনে জিজ্ঞেস করলো। বসে থাকতে কষ্ট হচ্ছে? টায়ার্ড নিশ্চয়ই। সবার সামনে এমন করাই লজ্জায় মিয়ে গেল ঋতু। কোনো মতে বলল। না। ইফাত চলে গেল। সবাই হাসি ঠাট্টা করতে লাগলো। ঋতু মাথা নিচু করে বসে রইল। সবার সামনে এভাবে বলার কোনো প্রয়োজন ছিল? অঙ্ক স্যারের কাজিনসদের কথা শুনে ওর কান টান লাল হয়ে যাচ্ছে রাগে লজ্জায়। নাজিয়া ইসলাম এসে সবাইকে ধমকালেন ওকে এভাবে বেফাস কথাবার্তা বলে লজ্জা দেওয়ার জন্য। এরপর ঋতুকে নিয়ে গেলেন অঙ্ক স্যারের ঘরে। গিয়ে দেখলো সারা বিছানা গোলাপের পাপড়ি দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। রং বেরঙের সুগন্ধি মোমবাতিও দুটি ছড়াচ্ছে। আর অঙ্ক স্যার ফোনে কানে নিয়ে পায়চারি করছে বারান্দা জুড়ে। ওকে ঘরে পৌঁছে দিয়েই নাজিয়া ইসলাম ঋতুর শাড়ি আনতে গেল। ঋতু অস্বস্তিতে পড়ে গেল। কি করবে বুঝে উঠতে পারল না। এর মধ্যে ঘরে এলো ইফাত। ওকে দেখে চমকালেও পরক্ষণে মৃদু হাসলো। এরপর হাতের ঘড়ি পড়তে পড়তে ওকে বলল। আমার ভাই বোনগুলোর মধ্যে থাকলে ঘন্টার মধ্যে ওরা তোমাকে পাগল বানিয়ে ছাড়বে। আমি তো আর বিয়ের দিনই বউকে পাগল বানিয়ে পাবনা রেফার করতে পারি না, তাই তোমায় ঘর চিনিয়ে দিয়ে গেলাম। এটা আমার ঘর, আজ থেকে তোমারও। এখানে বসে রেস্ট নাও। ঋতু হ্যাঁ না কিছুই বলল না, চুপচাপ শুনে গেল। ওকে মনও থাকতে দেখে ইফাত ভ্রুকুচকাল। কাছে এসে একটু নিচু হয়ে ওর কানে ছোট্ট একটা চুমু খেয়ে বসলো। ঋতু চমকে উঠল। মেরুদণ্ড বেয়ে যেন শীতল এক স্রোত বয়ে গেল। এটা কি করলো স্যার? ইফাত ওকে চমকাতে দেখে মৃদু হেসে নিচু স্বরে বলল। বিয়ে থেকে ফেরার পথে আমার এক বন্ধুর বাইক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সেখানেই যাচ্ছি। ফিরতে দেরি হতে পারে, তুমি কিন্তু অপেক্ষা করবে আমার জন্য। হাজার হোক আমার প্রথম বাসর রাত, জমিয়ে বাসর করব। অঙ্ক স্যারের এই রূপটাও ঋতুর কাছে সম্পূর্ণ নতুন। ও তো ভাবতেও পারছে না এতদিন যে স্যারকে চিনত সেই লোক আর ওর সাথে বিয়ে হওয়া লোকটা আদৌ এক কিনা। এত নির্লজ্জ এই লোক। ওর কানে চুমু খাওয়া। রাগে গা কিলবিল করতে লাগলো ঋতুর। সাহস সঞ্চার করে কটমট করে তাকালো সে স্যারের পানে।
কিছু বলতে যাবে তার আগেই ইফাত বেরিয়ে গেল। যাবার আগে আবারও সতর্ক করে গেল। ঘুমানো কিন্তু চলবে না, নেভার। ঋতু ওর যাওয়ার পানে তাকিয়ে দাঁতে দাঁত চেপে মনে মনে বলল, এমন ঘুম দিব তুই কেন, তোর 14 গোষ্ঠীও আমার ঘুম ভাঙাতে পারবি না। এর মধ্যেই নাজিয়া ইসলাম চলে এলেন। ঋতুকে ফ্রেশ হতে বললেন। এই ভারী শাড়ি, মেকআপ, সাজগোজে ঋতুর একদম দম বন্ধ লাগছিল। নাজিয়া গয়নাগাটি সাজগোজ মুছতে ওকে সাহায্য করলেন। এরপর একটা সুতির শাড়ি নিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এলো ঋতু। বেরোতেই দেখতে পেল নাজিয়া খাবার নিয়ে বসে আছে। খাবার দেখে ঋতুর পেটের খিদে মাথা চাড়া দিয়ে উঠল। সারাদিনে বিয়ের নাটকে ভালো করে খেতেও পারেনি সে। নাজিয়া ইসলাম ওকে টেনে নিয়ে নিজের পাশে বসিয়ে লোকমা তুলে খাইয়ে দিতে লাগলেন। মা ব্যবহার ঋতুর ভালো লাগলেও খুব একটা বেশি খাবার খেতে পারল না। নাজিয়া ইসলাম তবুও জোর করে প্লেটের অর্ধেক খাওয়ালেন। খাওয়া দাওয়ার আয়োজন শেষ করে উনি বললেন, তোমাকে প্রথম দেখেই আমার পছন্দ হয়েছিল মা, তাই ছেলের জীবনসঙ্গী বানিয়ে আনতে দেরি করিনি। তুমি নিশ্চয়ই এখনই বিয়ে করতে চাওনি? ঋতু অপ্রস্তুত হলো। সেভাবে প্রস্তুত ছিলাম না, বাবা চেয়েছেন আমি যাতে এক্ষুনি বিয়ে করে নিই। নাজিয়া হাসলেন। আমি শুনেছি তুমি আসতেই চাওনি আমাদের বাড়ি। এভাবে বিয়ে হওয়ার কি রাগ করেছো? ঋতু লজ্জিত ভঙ্গিতে বলল, সেরকম কিছু না, কষ্ট হচ্ছিল, মন খারাপ লাগছিল। বাবাকে ছেড়ে এসেছো বলে, নাকি ইফাত তোমার স্যার বলে? ওই আর কি। নাজিয়া ইসলাম হেসে ফেললেন। আরে বোকামি, এসব কোনো ব্যাপার না। একদম মন খারাপ করবে না। আমার ছেলে কিন্তু খুব একটা খারাপ না। জি। ঋতু ভদ্রতা সূচক আলাপন ছাড়ল। নাজিয়া ইসলাম আরও কিছুক্ষণ বকবক করে চলে গেলেন। বাড়ির অন্যদের আর ঘরে এসে হইচই বাধাতে দিলেন না। ঋতু একা একা ঘরে বসে কি করবে ভেবে পেল না। ঘরটা চারদিকে চোখ বুলাতে বেড সাইডের টেবিল, কর্নার আর দেয়ালে সারের কিছু পোর্ট্রেটের দিকে চোখ পড়তেই রীতিমতো কাঁদতে ইচ্ছে করলো ঋতুর। যেদিকে তাকাচ্ছে সেদিকেই এই ঠকবাস্টার মুখ দেখতে হচ্ছে। গত রাতেও এমন কিছু ভাবেনি ও। বাবা যে কি করে বসলেন ওর সাথে। ঋতু বাবার কথা মনে করেও কিছুক্ষণ কাঁদল। মানুষটা সম্পূর্ণ একা হয়ে গেছে। আজ ওর সত্যিই আফসোস হচ্ছে। মা বা একটা ভাই থাকলে হয়তো বাবা একা হয়ে পড়তেন না কখনো। এসব ভাবতে ভাবতেই ফুল সাজানো বিছানার দিকে চোখ পড়ল ওর। বুকের ভেতরটা কেমন ছটফটিয়ে উঠল। অঙ্ক স্যারের নির্লজ্জ কথাগুলো মনে পড়ল। এরপরই মেজাজ গরম হয়ে গেল। এই লোকটার সাথে এত সুন্দর বিছানা শেয়ার করতে হবে ভাবতেই পারল না ও। তাই সবগুলো গোলাপের পাপড়ি জমিয়ে বারান্দা দিয়ে বাইরে ফেলে দিল। মোমবাতিগুলো নিভিয়ে ফেলল। সব উলটপালট করতে করতে মনে মনে বলল, এবার জমিয়ে বাসর কর শয়তান, নির্লজ্জ। এরপর নিজে আরাম করে শুয়ে পড়ল। মিনিট খানিকের মধ্যে ঘুমিয়েও পড়ল। তবে মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল ওর। গুমট মস্তিষ্ক সচল হতেই আবিষ্কার করলো অঙ্ক স্যার ওকে বুকের ভেতর জড়িয়ে ঘুমিয়ে আছে। নড়তেই পারছে না ও। রাগে ঋতু হতভম্ব হলো। মাথায় আগুন জ্বলে উঠল। কিছু না ভেবেই কামড় বসিয়ে দিল অঙ্ক স্যারের বাহুতে। ঘুমের মধ্যে ইফাত কোকিয়ে উঠল ব্যথায়। প্রায় লাফিয়ে উঠে বসলো। ঋতুও রাগ নিয়ে উঠে বসলো। ইফাত একবার নিজের হাতে আরেকবার ঋতুর দিকে তাকিয়ে রুক্ষ স্বরে বলল, কি সমস্যা তোমার? এভাবে কেউ কামড়ে দেয়? ঋতুর আগে ফেটে পড়ল। এভাবে কেউ জড়িয়ে ধরে? আমি আপনার ছাত্রী, আপনি সেটা ভুলে গেছেন? ছি ছি ছি। ঋতুর কথা শুনে ইফাদও এবার রেগে গেল। 100 বার 1000 বার জড়িয়ে ধরবো। ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন ঋতু, তুমি এখন আমার বিয়ে করা বউ, কোনো ছাত্রী নও। অন্তত পক্ষে বেডরুমে তো নওই। ঋতু কাঁপতে কাঁপতে বলল, নির্লজ্জ ইতর লোক। যা মনে করো। ঋতু এবার অঙ্ক স্যারের কলার চেপে ধরল। আপনার একটু অপরাধ বোধ নেই? ইফাত ঘাবড়ালো না, বরং ওর মজা লাগলো ঋতুর রাগ রাগ আচরণ। ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল, তোমার আছে? তোমারও তো নেই। এই অধম যে তোমাকে অপেক্ষা করতে বলে গেল, সে কথা তুমি রেখেছিলে? আজ আমাদের প্রথম রাত। কোথায় গল্প টল্প করব, জোছনা বিলাস করব, তা না, বাসর ঘরকে বস্তিঘর বানিয়ে কুম্ভকর্ণের মতো ঘুমিয়ে পড়লে কেন তুমি? ঋতু রাগে এবার অন্ধ হয়ে গেল। 100 বার বানাবো, দরকার পড়লে বাসর ঘরে আগুন জ্বালিয়ে দিব। তোর সাথে বাসর করতে, জ্যোৎস্না বিলাস করতে আমার বইয়ে গেছে। ঠকবাজ বুইরা বাদর কোথাকার। ইফাত হতভম্ব হয়ে গেল। ঋতুর থেকে এ ধরনের আচরণ অপ্রত্যাশিত। ভাবতেও পারেনি এই মেয়ে এভাবেও কথা বলতে পারে।
যে মেয়ে এক বলতে গিয়ে 100 বলে ফেলে, সে মেয়ে বাসর রাতে তার স্বামীকে তুইতোকারি করছে। ঠকবাজ বুইরা বাদর বলছে, টকবগে যুবক সে। এখনো মেয়েরা ওর দিকে হাঁ করে তাকিয়ে থাকে। কত মেয়ে লাইন ধরে ওর পেছনে ঘুরছে, ইনিয়ে বিনিয়ে কাছে আসতে চায়, প্রেম করতে চায়, সেখানে নিজের বউয়ের কাছে ইফাত পুরো। অপবাদগুলো ওর মোটেও সহ্য হলো না। ওর কলার চেপে ধরে থাকা ঋতুর কোমর জড়িয়ে সে দুর্বৃত্ত হেসে বলল, তোমার হাজবেন্ড বুইরা নাকি টকবগে যুবক তার প্রুফ চাচ্ছ বললেই হতো। এভাবে আমার পৌরুষকে অপমান করে মাথাটাই তো বিগড়ে দিলে ডার্লিং। ঋতু অঙ্কসারের হাসি দেখে কুকড়ে গেল ভেতরে ভেতরে। লোকটা তো ওর ভাবনার বাইরে নির্লজ্জ। তবে ওকে এমন নিয়ে যেতে দেখে ইফাত মজা পেল। ওকে আরও ঘাবড়ে দেওয়ার জন্য আপাত মস্তক নজর বুলালো। ঋতু সেই দৃষ্টি দেখে কেঁপে উঠল। অঙ্কসারের নির্লজ্জতা থেকে রক্ষা পেতে ছটফট শুরু করে দিল। ইফাত ওকে ভয় দেখানোর জন্য আগের চেয়ে আরও শক্ত করে চেপে ধরল ওর কোমর। ঋতু কাপা গলায় বলল, কি করছেন স্যার? বেয়াদবি করেছো তাই শাস্তি দেব। দেখুন স্যার, আমি কিন্তু এখন আপনার ছাত্রী নই। ইফাত থামলো তবে ছাড়ল না। ঠোঁট বাঁকিয়ে ভ্রু উঁচিয়ে বলল, একটু আগেই তো বললে আমি তোমার টিচার, তুমি আমার স্টুডেন্ট।